কিন্তু আমরা আপনাদের লোক এখন রাস্তায় যে গ্রুপ থাকে এখন কোনটা কোন আমাদের গাড়ি ঢুকতে যায় না, আপনারা তো জানেন না। আমরা যখন এক কথায় তারা আমাদের লোক ছিল না, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে, তারা বলছে আমাদের ছেলেরা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক, হঠাৎ করেই জুবাইরপন্থী এবং সাতপন্থী আলেমদের মধ্যে কঠিনভাবে সংঘর্ষ লেগে গিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, শুধুমাত্র সংঘর্ষই না, সেখানে অনেক আলেমই আহত হয়েছে, নিহত হয়েছে। দর্শক শ্রোতা, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, তাই পুরো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আমি পুলিশের কথা বলতেছি না, আমাদের পেট্রোল এসে আপনাদের সাথে কথা বলে গেছে না রাতে, আমাদের পেট্রোল শিফট করে আমরা জাস্ট এই গেট ওই গেট করে আমরা কিন্তু ডিউটি দিচ্ছি। আপনাদের ইসলাম মাঠ কিন্তু একটা ছোট জায়গা না, আবার বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গাতে ছোট ছোট দল করে আছে। এখন আপনি বলেন আমার পক্ষে কি সম্ভব? আপনাদেরকে আমি এখানে এসেও কিন্তু জিজ্ঞেস করছি আপনারা কি জুবাইরপন্থী, মানে আমরা কিন্তু এর চেয়ে বেশি কিছু জানি না। আমরা তো মনে করেন আমরা তো সিভিল ইয়াতে ওরকম বেশি না। এখন বাচ্চাদের জন্য আমরা অলরেডি টিম পাঠাইছি, একটা বাস রেডি করেছে, বাসে করে আমরা ওদেরকে এক্সিকিউট করতেছি। বাচ্চাদের আমরা বাচ্চাদের প্রায়োরিটিটা সবাই আজকে বসার কথা, এই বসার কথার কারণে আমাদের মুরব্বিরা তো কোনো প্রস্তুতি নেই। আমরা যেমন ধরেন এটা কিন্তু আমি আমার নিজ খরচে আমি জানি যে ফজরের নামাজ হবে, ফজরের নামাজের একটু আগেই হতে পারে। আমাদের জাস্ট মনে করেন 5 মিনিটের একটা গ্যাপ হয়েছে, 5 মিনিটের গ্যাপ। আমি একদম স্পেসিফিক বলতেছি, আমি যখন এসে পৌঁছাইছি তখন 6 নাম্বার গেট, কিন্তু আমরা আপনাদের লোক এখন যে রাস্তায় যে গ্রুপ থাকে এখন কোনটা কোন গ্রুপ আমাদের গাড়ি ঢুকতেই যায় না, আপনারা তো জানেন না। আমরা যখন স্টেশন রোডের কাছাকাছি তখন সেনাবাহিনী পুলিশ কেউ ছিল না, এক পার্টি সর্বোচ্চ বহুত প্রায় 1-1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। সেনাবাহিনী পুলিশ এবং কোনো লোক ছিল না, পুলিশ ছিল কিন্তু পুলিশ ছিল, পুলিশ চলে গেছে। আপনারা তো আপনারা কেন চলে গেল? আমি বলতেছি কেউ ছিলেন না, আপনারা এই যে এই 5 আগস্টের কথা বলেন, এই সময় আমরা দাম চাই না। আচ্ছা আচ্ছা, পাকুন্দিয়া থানা থেকে আসছেন? 11 ইউনিয়নের আলেমদের সাথে আপনারা কয়জন আসছিলেন? আমরা এখানে বাগে বাগে আসছি, তো ওনার সাথে আসছিল 14 জন। হ্যাঁ, আচ্ছা, গতকালকে। আর আমরা সন্ধ্যা গত রাতে বিকালে সন্ধ্যার দিকে আসছি, আরো 6 জন আসছে, আরো আসছে 5 জন। এবার বাগে বাগে সাথে আসছে থানা থেকে থানা থেকে, তারপরে শহর থেকে। বুঝছি, শহর সদর। আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। ওনার নাম কি? ওনার নাম আমিনুল হক বাচ্চু। আমিনুল হক বাচ্চু, ঠিক আছে। আজকের মতো লজ্জা বাগান বাজার ইউনিয়নের জন্য ইতিহাস হয়ে থাকবে। আমরা আজকে একজন আলেম, আর সব পরিচয় বাদ দিলাম, উনি একজন আলেম, মুফতি সাহেব, আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে উনি আমাদের জন্য একটি গর্ব। ওইরকম একজন ব্যক্তিত্বকে আমাদের শ্রীকনসারা এনে, এই পাশেই আমাদের শ্রীকনসারা মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা যেখান থেকে আলেম তৈরি হয়, ওই আলেম তৈরির কারখানার পাশ থেকেই চিন্তাই করে নিয়ে গেছে ডাকাতরা, নিয়ে হুজুরের গায়ে হাত তুলছে। হুজুরকে আনার জন্য যারা রাহবারি করে আনার জন্য যারা গিয়েছিলেন, তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। আমরা পরবর্তীতে খবর শোনার পরে যখন গেছিলাম, আমরা পথে পথে বাধার শিকার হয়েছি। আমাদেরকে বলছে আমরা তোমাদের লোক না, বন্ধ রাখো না, বলছে আমরা তোমাদের লোক। আমাদের মাঠের থেকে যারা গেছে আপনারা পাঠাইছেন, পাঠাই দিয়ে এখন কেন বন্ধ করতে বলা হয়? এই মাহফিলে আসছিল শ্রোতারা, তাদেরকে বলা হয়েছে বক্তাকে আটকানো হয়েছে, বক্তাকে ছুটাইতে দাও। এই রাতের অন্ধকারে মানুষগুলো রাস্তায় রাস্তায় সিটিবিটি আছে। যারা আমরা মোটরসাইকেলে গেছি আমরা ফেরত আসতে পারছি, আর যারা হেঁটে গেছে তাদের কি খবর? আপনারা তো এখানে আছেন, এখানে থেকে বলতেছেন মাইক বন্ধ করো। যারা গেছে তাদের কি খবর? এই রাস্তায় রাস্তায় মানুষগুলো যদি নাইটের গাড়ি নিচে পরে মারা যায়, এটা দায়ভার কে নিবে? যারা মাইক বন্ধ করতে বলতেছে তারা নিবে? এই এলাকার মানুষ দায়ভার নিতে পারবে?
আমাদের চোখের সামনে থেকে আমাদের হুজুরকে চিন্তা করে আবার নেওয়া হয়েছে। চিন্তায় একবার হয় নাই, বারবার হয়েছে। একবার আমরা যাওয়ার আগে হয়েছে, দ্বিতীয়বার আমরা যখন গেছি আমরা হুজুরকে আনতে পারতাম, হুজুরকে ওই ডাকাতরা ছাড়ছে, বাহির করছে, আমরা হাত মিলাইছি। আমি আব্দুল আজিজ মুসাফা করছি, বলছি হুজুর ভালো আছেন? হুজুরের মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ কথা বাইর হয় নাই, কারণ ভালো রাখার মতো অবস্থা তারা রাখে নাই, ভালো আছি বলার মতো অবস্থা তারা রাখে নাই। আমরা ভাবছি আমাদের সাথে প্রশাসনের বাইরে আসছে, আমি আমার মোটরসাইকেল এবং আমার পিছনে শুধুমাত্র একটা মোটরসাইকেল যাইতে পারছে, লালমাইয়ের কিছু ছেলে ছিল, আমি আর ওই লালমাইয়ের ছেলেটা, আমরা দুইটা মোটরসাইকেল বিডিআর ক্যাম্প পর্যন্ত গেছি। যাওয়ার পরে আমরা এখানে বিডিআর সাথে কথা বলছি, ওনারা অপারগতা দেখাইছে, এটা ওনাদের দায়িত্ব না, এটা পুলিশ কেস, সেনাবাহিনী আসতে হবে অথবা পুলিশ আসতে হবে। এরপর ওই কথা চলা অবস্থায় পুলিশের গাড়ি আসছে, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করে পুলিশের গাড়ির পিছন দিয়ে টান দিছি। এরপরে পুলিশের সাথে করালে তাকিয়া মাদ্রাসার সামনে এসে দাঁড়াইছি, আমাদের পুলিশ ভাইরা 3 জন আসছে, পিছনে খালি, সামনে তারা 3 জন আসছে। আমি বিস্তারিত কিছু বলতে চাই না, আমাদের এলাকার মানুষ বুদ্ধিমান, বুঝতে পারবে। নামার পরে যাদের সাথে কথা বলছে, এক কথায় তারা আমাদের লোক ছিল না। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে, তারা বলছে আমাদের ছেলেরা নিয়ে গেছে। এরপর 2 মিনিটের মধ্যে হুজুরকে বাহির করে আনা হয়েছে। তার মানে হুজুরকে করালে তাকিয়াতে রাখা হয়েছে, ফানুয়াতে দেওয়া হয় নাই। করালিয়া তাকিয়া থেকে 2 মিনিটের মধ্যে হুজুরকে বাহির করে আনা হয়েছে, হয়তো কোনো দোকানে রাখা হয়েছিল। বাহির করে আনার পরে আমরা ভাবছি আমরা হুজুরকে পুলিশের গাড়িতে যেহেতু উঠাইছে, পুলিশ মাহফিলের মাঠে আনবে। পুলিশের গাড়িটা 2 কদম আসার পরে 3 কদম পিছনের দিকে দিয়ে চলে গেছে। আমরা আর একলা যাওয়ার সাহস করে নাই। যেই ডাকাত এক আলেমের গায়ে হাত তুলতে পারে, সেই ডাকাত পুরা জাতির সবার আলেমকে হত্যা করতে পারে, গুম করতে পারে। আর এই জাতি কখনো সফল হবে না। আমি বলে গেলাম, আমি আব্দুল আজিজ বলে গেলাম, বাগান বাজারের মাটিতে এই জাতি সফল হইতে পারবে না। এই ঘটনা বাগান বাজারে ইসলামের বিপ্লব। আপনারা কি বলেন? এই ঘটনা বাগান বাজারে ইসলামের বিপ্লব। যতবার বাগান বাজারে দুর্যোগ আসছে, এই আলেম সমাজ আপনাদের পাশে ছিল, এই বাগান বাজারের ওলামায়ে কেরাম আপনাদের পাশে ছিল। এই বন্যার সময় আমরা ছিলাম, আমি আব্দুল আজিজ বুকে হাত দিয়ে বলতে পারবো, বন্যার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা গেছিলাম। প্রত্যেকটা ওলামায়ে কেরাম এই বাগান বাজারে বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়াইছে। অস্বীকার করতে পারবেন? আজকের ঘটনা আমাদের সবার জন্য লজ্জা। আপনারা এটা মনে রাখবেন, এই লজ্জা মুছার জন্য ইসলামের বিপ্লব ছাড়া কোনো বিকল্প নাই। এই বাগান বাজারে রাজ করবে উলামায়ে কেরাম, এই বাগান বাজার উলামায়ে কেরামের মাটি। কোন ইসলামের শত্রু বাগান বাজারে আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। যদি রাজি থাকেন আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এই স্লোগানের ধ্বনি আজকে শুরু হলো, আর এই ধ্বনি যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত বাগান বাজারের মাটিতে চলবে। এখন আপনাদের কাজ শুধুমাত্র একটা, যেহেতু প্রশাসনের হাতে আমাদের হুজুর গেছে, আপনারা এখন শুধু দোয়া করবেন যাতে হুজুরকে নিয়ে কোনো রাজনীতি করা না যায়। এখন আর হুজুরের গায়ে হাত তুলবে না, আপনারা এটা নিশ্চিত থাকেন। প্রশাসন হুজুরকে নিয়ে গেছে, এখন আপনারা দোয়া করেন হুজুরকে নিয়ে যাতে কোনো রাজনীতি না হয়। আর আমরা হুজুরকে এই স্টেজে দেখতে চাই, এই চেয়ারে বসে হুজুর যদি আগামীকালকে সকালও হয়, সকালে সূর্য ওঠার পরে আমরা আবার হুজুরকে এই চেয়ারে বসাইয়া হুজুরের মুখ থেকে যে ওয়াজগুলো শোনার ছিল আমরা ওগুলো। আপনারা জানেন যে বাংলাদেশে একটি সংবাদ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের খুনি যারা আওয়ামী লীগ সরকারের সময় দাম্ভিকতার সাথে বাংলাদেশ চালিয়েছে, সেই ওবায়দুল কাদের, যিনি সরাসরি 5ই আগস্ট তথা জুলাই বিপ্লবের সময় তিনি মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, মারার নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজ দায়িত্বে গুলি বর্ষণ করবেন বলে হুমকি দিয়েছিলেন। সেই ব্যক্তিটি বাংলাদেশে আরাম আয়েশে নাকি 3 মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশ পেয়েছে আজকের একটা রিপোর্টে। বাংলাদেশে যেই লোক শেখ হাসিনার পরে অপরাধী, তথা আপনি যদি শেখ হাসিনাকে 1 নম্বর অপরাধী মনে করেন, তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের 2য় নম্বর অপরাধী। এবং অনেক ক্ষেত্রে যদি তাকে আপনি 1 নম্বরও ধরেন তাও ভুল হবে না, এই জন্য যে দালালি করতে করতে, চাটামি করতে করতে সঠিক তথ্যটাও শেখ হাসিনাকে না দিয়ে এরা নেতা হওয়ার জন্য যা যা করা দরকার, খুন খারাপি, হত্যা, রাজানি, লুটতরাজ, মানুষকে মারা, পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করা, প্রশাসনকে ভিন্ন খাতে প্রভাবিত করা, এই সব কাজের নায়ক ছিলেন এই ওবায়দুল কাদের সাহেব। তিনি
খবরটা এখন পর্যন্ত সত্য না হোক, সেটাই আমি কামনা করি যে তিনি এই দেশেই থাকুক, দেশেই তাকে গ্রেপ্তার করা হোক। কিন্তু খবরের সত্যতা যদি ঘটে যায়, তার প্রমাণ হচ্ছে যে তিনি এখন আরামে ভারতে গিয়ে অবস্থান করছেন। কিন্তু আবারও আমি আশাবাদী যে তিনি যাবেন না, বা এখানে আছেন বলে আমি ধরে নিয়ে সেটা আমি আশা পোষণ করতে পারি। কিন্তু খবরে যে সংবাদ প্রকাশ হয়েছে সেটা আমার জন্য, দেশের জন্য, মানুষের জন্য অবশ্যই একটি অশনি সংকেত এবং আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। প্রশাসন জানে না, পুলিশ জানে না, ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন, এটা আমার কাছে বোধগম্য নয়। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব, আমাদের সম্মানিত সেনা প্রধানের কাছে আমি আহ্বান করব। আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে 600-র মতো মানুষ বা তার একটু বেশি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশে আপনি হয়তো আপনার জায়গা থেকে তখন মনে করেছেন যে তাদেরকে মানবিক দৃষ্টিতে নিরাপত্তা দিলেই ভালো হবে, কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি হয়তো সেটা করেছেন। কিন্তু কোনো খুনি, কোনো অপরাধী, কোনো লুটেরা, কোনো ধর্ষণকারী, কোনো হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম করেছে, তাদের প্রতি সিম্পিথি ক্রিয়েট করার কোনো সুযোগ আমাদের নেই। যদি ওই 600 লোক তৎকালীন সময় আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে, এখন তারা কোথায় আছে সেটা জাতিকে জানিয়ে দিতে হবে। অবশ্যই আপনাকে উচিত হবে আপনার যে কোনো জায়গা থেকে, আপনি নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো জায়গায় আনডকুমেন্টেড কোনো কিছু থাকার কথা না। অতএব এই 600 লোকের বায়োডাটা সহ আপনার কাছে আছে। এই 600 লোকের ডাটা জাতির কাছে প্রকাশ করুন। তাদের বিরুদ্ধে মামলা হলে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন, এবং যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তারপরে বিচার করুন। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই বাংলাদেশ, সুন্দরতম এই দেশ সঠিক থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমি স্পষ্ট করে বলতে চাই, ওই 600 লোকের যেমন বিচার করতে হবে, পাশাপাশি 600 লোকের তালিকা প্রকাশ করতে হবে, পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব সহ যারাই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এদের প্রত্যেককে আইনের মাধ্যমে ডেকে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যত দ্রুত সম্ভব তাদেরকে ডাকতে হবে। আমি স্পষ্ট করে এই সরকারকে অনুরোধ করব, আপনি ভারতের সাথে ডাইরেক্ট বলে দিন যে আপনাদেরকে এই বাংলাদেশের যেই সকল লোক ওই দেশে গিয়ে পালিয়েছে, ওই পালানো প্রত্যেকটা লোককে বাংলাদেশে ফেরত দিতে হবে, প্রত্যেককে দিতে হবে, এবং প্রত্যেকের বিচারের জন্য আমাদের সবাইকে মিলে উদ্যোগী হতে হবে। তাদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোন সংস্কার, আইন, নির্বাচন কোনো কিছুতে লাভ নাই, যতই আমরা খুনি, লম্পট, দুষ্ট লোকগুলোকে বাঁচিয়ে দিই। কারণ যারা একবার খুন করে তারা মৃত্যুর আগে ওটা এমন একটা স্বাদ, সে আবার খুন করার জন্য উদ্গ্রীব হবে। অতএব আমাদের সবাইকে সেই জন্য চেষ্টা করতে হবে এবং সবাইকে কথা বলতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকের এই যে দুর্ঘটনাটি আমরা শুনলাম, ওবায়দুল কাদেরের ইস্যুটা, এটা আমার কাছে অবাক কাণ্ড ঘটেছে। এই কাণ্ডের কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনোভাবে কাম্য ছিল না, কিন্তু যে ঘটনাটা ঘটে ফেলেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা অশনি সংকেত। কারণ এই অভদ্র, কিংবা ভদ্র আপনি বলেন, ভদ্র তো বলার সুযোগ নেই, এই খুনি ওবায়দুল কাদের তিনি কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন, এমনকি সংবাদ সম্মেলন করে চটাং চটাং করে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একেবারে ডাইরেক্ট পুলিশ কিন্তু শুট করবে। এই শব্দই বলেছে যে শুট করার নির্দেশ দেওয়া হয়েছে, অতএব কেউ সামনে যেন না যায়, সামনে যেন না বের হয়। তো যে লোক সরাসরি শুট করার নির্দেশ দিয়েছে তাকেই তো অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাংলাদেশের বাকিদের সকল চিত্র তথ্য আপনার কাছে উপস্থাপিত হবে। অতএব আওয়ামী লীগের এই খুনিদেরকে বাঁচানোর কোনো সুযোগ নেই। আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের এই সরকারের মধ্যে ঊর্ধ্বতন ব্যক্তিরা এই সকল অপকর্মের সাথে জড়িত থাকবেন না। কিন্তু যদি এই দেশবাসী প্রমাণ পায় যে আপনাদের কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ আছে, কিংবা আপনারাও এই ধরনের লুটেরাদেরকে, এই ধরনের খুনিদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন, তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড়বে না। ওই জুলাই বিপ্লব শেষ হয়েছে বলে সব বিপ্লব বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। ভবিষ্যতে এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে সেই দোষরদেরকেও কিন্তু শায়েস্তা করা হবে বাংলার মাটি। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের জনগণের সাথে শয়তানি করার কোনো সুযোগ নেই। জনগণ এখন একটা জিনিস দেখতে চায়, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার, তার ফাঁসি, এবং এই আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত তাদের ফাঁসি, এবং অবৈধভাবে যারা এতদিন ক্ষমতায় ছিল
তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসে। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।